আজকের গল্পের শুরু হয় একটি কাপলকে দেখানোর মাধ্যমে যাদের উদ্দেশ্য কিছু ঠিক মনে হচ্ছে না। আসলে আজ তাদের দুজনের পরিকল্পনা একটি গ্রোসারি স্টোর লুট করার, যার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। যদিও পুরো দোকান লুট করার পরেও জোডির মন ভরেনি, কারণ সে ক্যাশিয়ারের পিছনে রাখা একটি বাক্স দেখে ফেলেছিল এবং সেটি খোলার জন্য জেদ করতে শুরু করে। কিন্তু ক্যাশিয়ার তাকে সতর্ক করে যে সে যা চাইছে বাক্সে তা নেই, তাই ওটা না খোলার জন্য বলে। কিন্তু জডির মনে লোভ ছিল, তাই সে বাক্সটা খুলে ফেলে, আর তখনই একটা গুলির শব্দ হয়। আমরা সোজা পৌঁছে যাই একটি নির্জন জঙ্গলে, যেখানে এক ভীতসন্ত্রস্ত একা মেয়ে, যে না জানি কতক্ষণ ধরে ক্ষুধার কারণে ঘুরে বেড়াচ্ছিল। তার আশেপাশে কেউ ছিল না। কে জানে অতীতে তার সাথে কি হয়েছিল যে এখন সে এই অবস্থায়। কিন্তু আপাতত সে তার সামনে একটি কাঠের কুঁড়ে ঘর দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে তার ভেতরে চলে যায়, যেখানে সামান্থা খাবারে ভরা একটি ব্যাগ দেখতে পায়। তার হাতে যা কিছু আসে সে তা খেতে শুরু করে। কিন্তু তখনই বাইরে থেকে কারোর ভয়ঙ্কর পায়ের শব্দ শোনা যায়। কেউ একজন এদিকেই এগিয়ে আসছে। এই ভয়ে সামান্থা সেখানে রাখা একটি খাটের নিচে লুকিয়ে পড়ে। তখনই সেই ব্যক্তি ভেতরে আসে। তার হাতে একটি কুঠার ছিল, কিন্তু সে কে ছিল তা আমরা দেখতে পাইনি। সে তার খাবারের ব্যাগটি তুলে নিয়ে চুপচাপ চলে যায়। নিচে লুকিয়ে থাকা সামান্থা ভয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পর সে সিদ্ধান্ত নেয় যে এবার তার এখান থেকে বের হওয়া উচিত, তাই সে সঙ্গে সঙ্গে পালানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু তখনই হঠাৎ তার ধাক্কা লাগে সেই লোকটির সাথে, যার নাম ছিল টম। কিন্তু সে তাকে কোনো ক্ষতি করে না, বরং তার সাহায্য করে। এটা দেখে সামান্থা তার কাছে ক্ষমা চায় যে সে তার ব্যাগ থেকে খাবার চুরি করেছে, কারণ সে দুদিন ধরে ক্ষুধার্ত ছিল। আসলে মাঝ রাস্তায় তার গাড়ি খারাপ হয়ে গেছে, তাই তার স্বামী সাহায্যের জন্য কাছের পেট্রোল পাম্পে গেছে, কিন্তু এখনও ফেরেনি। কাকতালীয়ভাবে টমের গাড়িও খারাপ হয়ে গিয়েছিল এবং সে এখানে 3 দিন ধরে আটকে ছিল। এটা শুনে সামান্থা ভয় পেয়ে যায় এবং বলে যে তাকে তার স্বামীর জন্য যেতে হবে, হয়তো সে এসে গেছে। তখন টমও তার সাথে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। তাই তারা দুজনেই সেখানে একটি নোট রেখে আসে। গরম কাপড় নিয়ে তারা আবার সেই কুঁড়েঘরে ফিরে আসে। রাত হলে এখানকার তাপমাত্রা অনেক কমে যায়, তাই টম তাকে কম্বল গায়ে দিতে বলে, যা সে গাড়ি থেকে নিয়ে এসেছিল। কিন্তু সে বুঝতে পারছিল না যে তার স্বামী তাকে এভাবে জঙ্গলের মধ্যে একা ফেলে কেন চলে গেল। সাথে নিয়েও তো যেতে পারত। তখন সামান্থা জানায় যে সে গর্ভবতী, তাই হয়তো তার স্বামী এমনটা করেছে। এ কথা শুনে টম তাকে খাটে ঘুমাতে বলে এবং নিজে মাটিতে শোয়ার কথা বলে। ঘুমানোর আগে সে তাকে পান করার জল দেয়, যা সে কাছের একটি হ্রদ থেকে নিয়ে এসেছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পরের দিন যখন সে সেখানে ফিরে যায়, তখন সেই হ্রদের কোনো চিহ্নই ছিল না। কিন্তু এই সব বিভ্রান্তিকর প্রশ্ন নিয়ে দুজনেই ঘুমাতে চলে যায়। এর মধ্যে সামান্থা একটি দুঃস্বপ্নও দেখে, যার কারণে সকালে তার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। কিন্তু আশেপাশে সে টমকে কোথাও দেখতে পায় না। বাইরে গিয়ে সে সাদা চুলের একটি মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সঙ্গে সঙ্গে তাকে কুঁড়েঘরের ভেতরে নিয়ে আসে। এদিকে টম তার গাড়ি থেকে কিছু জ্বালানি বের করছিল, যাতে সেটা সামান্থার গাড়িতে ভরে তারা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে সেই সাদা চুলের মেয়েটি যখন জ্ঞান ফিরে পায়, তখন আমরা চিনতে পারি, আরে এ তো জোডি, সেই গ্রোসারি স্টোরে চুরি করা মেয়েটি। কিন্তু সে এখানে কিভাবে এলো? যখন সে সামান্থাকে দেখে, তখন সে ভাবে যে এ কোনো খারাপ মহিলা আর এই জায়গাটা তারই। তখন সামান্থা পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু তারপরেও সে তাকে বিশ্বাস করতে পারছিল না। তাই রাগে সে কুঁড়েঘর থেকে বেরিয়ে যায়। এই সময় টম জ্বালানি নিয়ে আসছিল, তখনই হঠাৎ দুবার গুলির শব্দ হয়। এতে সে এতটাই ভয় পেয়ে যায় যে তার হাত থেকে জ্বালানিটা পড়ে যায়। সে চিৎকার করে জিজ্ঞেস করে, আশেপাশে কেউ আছে? কিন্তু সেখানে কেউ ছিল না, তাই সে ফিরে আসে। সে সামান্থার সাথে এক অচেনা মেয়েকে দেখে, যে আসলে জোডিই ছিল। সে জানায় যে তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই সে তাকে এখানে একা ফেলে চলে গেছে, কিন্তু এখন তাকে বাড়ি ফিরতে হবে। তার কথা শুনে টম তাকে সেখানে থাকার অনুমতি দেয়, কিন্তু বিনিময়ে তাকেও তাদের কাজে সাহায্য করতে হবে। পরের দিন সামান্থার তার মধ্যে ভালো কথা হয়, যার ফলে তাদের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। কিন্তু সেখানে টমের সমস্যা শেষই হচ্ছে না। সে লক্ষ্য করে যে সে তার অবস্থান থেকে যত দূরে যাচ্ছে, ততই সে তার কাছাকাছি চলে আসছে। অর্থাৎ সে বারবার ঘুরে ফিরে সেই একই ক্যাবিনের কাছেই ফিরে আসছে, যা তার কাছে খুব অদ্ভুত মনে হয়। তাই সে আবার তাদের দুজনের কাছে এসে বলে যে এই জায়গাটা ঠিক নয়, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আমার একটা কথা জানার ছিল, আসলে তোমরা কোথায় যাচ্ছিলে, আর এই জায়গাটা কোনটা, কেউ কি জানো? তখন সামান্থা বলে যে তার স্বামী তাকে বলেছিল এটা নিউ হ্যাম্পশায়ার, কিন্তু জোডি বলে এই জায়গাটা তো ডাকুটা। তখন টম বলে যে সে লস অ্যাঞ্জেলেসের রুটে ছিল।
এই সব কথার পর তারা বুঝতে পারে যে তারা জোডি আর টম দুজনেই একসাথে একটি খুব অদ্ভুত স্বপ্ন করে, যে তারা পরের দিন সকালে যতদূর সম্ভব যাবে, সামান্থার স্বপ্ন কিছুটা একই রকম নিতে পারে, যেখানে সে জন থেকে বের হওয়ার অন্য কোনো উপায় খুঁজে যাই হতে পারে। সকাল হলে তারা তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলতে শুরু করে। সামান্থার জডির মধ্যে কথা হয়, যেখানে সে তার অতীতের কিছু কথা শেয়ার করে, যেমন তার মা তাকে জন্ম দিয়েই মারা যান, তখন থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। তখনই তার পায়ে কিছু একটার ধাক্কা লাগে এবং সে পড়ে যায়। সেই সময় তার পকেট থেকে টাকার বান্ডেল পড়ে যায়, যা দেখে টম অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? উত্তরে সে বলে যে এটা তার নিজের জমানো টাকা, যা সে তার বয়ফ্রেন্ডের কাছে রেখেছিল, কিন্তু যাওয়ার সময় সেটা নিয়ে নেয়। তখনই সামান্থার নজর সেই জিনিসটার উপর পড়ে যার সাথে জডির ধাক্কা লেগেছিল। ওটা একটা হাতল ছিল। টম যখন তার কুঠার দিয়ে ওটা ভাঙে, তখন দেখা যায় ওটা আসলে একটা জার্মান বাংকার, যার ভেতরে যুদ্ধের সমস্ত সরঞ্জাম এবং কিছু ক্যান্ড ফুড রাখা ছিল, যার ওপর নাৎজি আর্মির চিহ্ন ছিল। এখানে সামান্থা জানায় যে তার বাবা আগে যুদ্ধ করেছেন, তাই তাদের বাড়িতে এমন জিনিসপত্র প্রায়ই আসত। টম সেই সব ক্যান বাইরে নিয়ে আসে এবং তারপর দুজনকে নিয়ে বাইরে আসে। কিন্তু চিন্তার বিষয় হলো, তারা আবার সেই ক্যাবিনের কাছেই ফিরে এসেছিল। তাদের মতে তো তারা সোজা চলছিল, কিন্তু সম্ভবত এখানে তাদের হিসেব মতো কিছুই চলছিল না। পরের দৃশ্যে আমরা দেখি তিনজনেই ডিনার করছে। তখন দুই মেয়ে নিজেদের মধ্যে কথা বলার সময় জোডি সামান্থাকে সত্যিটা বলে দেয় যে সে চুরি করে, কারণ চুরি করা ছাড়া তার আর কিছু করার নেই, সে পড়াশোনা জানে না। সামান্থা তাকে অনুরোধ করে যে সে কি সেই টাকাগুলো আরেকবার দেখতে পারে যা সে লুট করেছিল, কারণ এত টাকা সে আগে কখনো দেখেনি। তখন জডি খুশি মনে টাকাগুলো দেখায়, যা দেখে সামান্থা হেসে ফেলে, কারণ তার মনে হয় জডি মজা করছে, কারণ টাকার ওপরে 1984-এর স্ট্যাম্প ছিল। তার মতে সেই টাকাগুলো ভবিষ্যতের, কিন্তু জডি বলে যে না, সে 1984-এই থাকে, কিন্তু সামান্থার মতে এটা তো 1964। এখন এই সব কিছুই খুব অদ্ভুত ছিল, অর্থাৎ দুজন মহিলা একই জায়গায় আছে কিন্তু ভিন্ন ভিন্ন সময় থেকে এসেছে। যখন টম আসে তখন তাকেও একই প্রশ্ন করা হয় যে সে কোন সাল থেকে এসেছে। সে বলে যে সে 2011 সাল থেকে এসেছে। কথা শুনে তারা দুজনেই তাদের পুরো গল্পটা বলে দেয়। প্রথমে টমের কাছে সবকিছু মজা মনে হয়, কিন্তু তাদের কথার গভীরতা দেখে সে বুঝতে পারে যে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। এর মধ্যেই হঠাৎ বাইরে থেকে গুলির শব্দ হয়। কে বারবার গুলি চালাচ্ছে? যখন দেখা হয় তখন জানা যায় যে সে একজন অচেনা ব্যক্তি যার হাতে বন্দুক রয়েছে। তাদের সাহায্যের প্রয়োজন ছিল, তাই সে বাইরে আসে এবং তাকে বলে যে তারা বিপদে পড়েছে, কিন্তু সেই লোকটির জার্মান ভাষায় কিছু বলতে শুরু করে যা সে বুঝতে পারেনি, কিন্তু সে এটুকু বুঝতে পারে যে লোকটি কুঠারটা ফেলে দিতে বলছে, তাই সে তাই করে। যখন সে চোখ খোলে তখন দেখে তারা তিনজনেই বন্দী এবং সেই জার্মান উধাও। এখন তারা কোথাও না কোথাও বুঝতে শুরু করেছে যে হয়তো তারা সময় যাত্রা করেছে। তারা তিনজনেই বন্দী ছিল এবং সেই জার্মান উধাও ছিল। এটা শুনে সবচেয়ে পুরনো সময়ের সামান্থা জিজ্ঞেস করে, 2011 সাল পর্যন্ত কি সময়যাত্রা সম্ভব হয়েছে? টম বলে যে না, এমন কিছু তৈরি হয়নি। কিছুক্ষণ পর সেই জার্মান ফিরে এসে টমের দড়ি খুলে দেয়, তারপর তাকে বাইরে নিয়ে গিয়ে খুব মারে এবং শেষে একটি গাছের সাথে বেঁধে রাখে। তারপর সে ভেতরে এসে মেয়েদের জিজ্ঞেস করতে শুরু করে যে তারা কারা এবং কোথা থেকে এসেছে। তখনই তার নজর জোডির লকেটের উপর পড়ে, যার সম্পর্কে সে জিজ্ঞেস করতে শুরু করে। একমাত্র সামান্থাই জার্মান জানত, তাই সে তাকে বোঝায় যে সেই লকেটটি তার মায়ের এবং ঠিক একই রকম একটি লকেট তার কাছেও আছে। তখন সেই জার্মান নাগরিক রেগে গিয়ে তার গলায় পরা একই রকম লকেট দেখায়, যাতে একটি মহিলার ছবি ছিল, যাকে হুবহু সামান্থার মায়ের মতো দেখাচ্ছিল। জিনিসগুলো এখন ধীরে ধীরে আরও বিরক্তিকর হয়ে উঠছে, কিন্তু আপনারা সঙ্গে থাকুন, কারণ এর শেষটা আপনাদের নাড়িয়ে দেবে। এখন দুই মেয়ে তাদের বাবাকে নিয়ে বাইরে আসে। তখন সামান্থা টমকে জিজ্ঞেস করে, তোমার কাছেও কি এমন কোনো লকেট আছে? কিন্তু সে অস্বীকার করে। এর মধ্যে সেই অচেনা লোকটি ভুলে গিয়েছিল যে টম নিজের দড়ি খুলে ফেলেছে। পরের মুহূর্তে সে নিজেই সেই অবস্থায়, যে অবস্থায় সেই তিনজনকে রেখেছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা এই তিনজন নিজেদের দ্বিধায় ডুবে আছে, কারণ কোথাও না কোথাও তারা এই জট খুলতে দেখছে। সামান্থার বক্তব্য ছিল যে সেই লোকটির কাছে যে লকেটটি আছে তাতে থাকা ছবিটি তার মায়ের, কিন্তু টম এটা মানতে রাজি ছিল না। কিন্তু যখন জোডি বলে যে ছবির মহিলাটি তার নানি, তখন তার হুঁশ উড়ে যায়। এখানে সেই অচেনা লোকটির নামও জানা যায়, যা সামান্থা আমাদের জানায়। তার নাম ছিল হ্যান্সম্যান, যে আসলে তার বাবা ছিল। কিন্তু শুধু এটাই নয়, যখন সামান্থা জোডিকে তার জন্ম তারিখ জিজ্ঞাসা করে, তখন সে জানায় 3 জুন
1964। এটা সেই তারিখ ছিল যেদিন জোডির মা তার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যান, আর সেই মেয়ে অন্য কেউ নয়, স্বয়ং জোডি ছিল। কি অবাক হলেন তো? এখন পুরো কেবিনে শোকের ছায়া নেমে এসেছে। ব্যাপারটা এমনই সামনে এসেছে, সবার হুঁশ উড়ে গেছে। সামান্থা যখন জানতে পারে যে সে তার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা যাবে, তখন তার দুনিয়াটাই যেন ভেঙে পড়ে। কিন্তু সে খুশি, কারণ তার মেয়ে বেঁচে আছে এবং পরে তার নানা নানি তার যত্ন নেবে। কিন্তু জোডি জানায় যে নানা নানি তার ওপর খুব অত্যাচার করত এবং সবসময় তাকে ক্ষুধার্ত রাখত, তাই সে ছোটবেলাতেই বাড়ি ছেড়ে দেয়। এটা শোনার পর সে কাঁদতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে কেবিনে এসে হ্যান্সম্যান অর্থাৎ তার বাবাকে সব কথা বুঝিয়ে বলে, আর তারপর তাকে মুক্ত করার চেষ্টায় লেগে পড়ে। কিন্তু টম তাকে এমনটা করতে বারণ করে, কারণ সেটা বিপজ্জনক হতে পারে। কিন্তু সামান্থা নিশ্চিত ছিল যে তার বাবা তাকে কিছু করবে না। কিন্তু সে মুক্ত হওয়ার সাথে সাথেই তার বন্দুক এবং কাপড় নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর মধ্যে সামান্থা আবার তার সেই ভয়ঙ্কর স্বপ্নটা মনে করে, যখন সে তার সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল, কারণ সেই সময় অ্যাডাম অর্থাৎ তার স্বামী যুদ্ধে ছিল এবং বাড়িতে অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছেছিল। তখন টমও জানায় যে সেও এমন একটা স্বপ্ন দেখেছিল যেখানে সে সেই ফাদারকে গুলি করে যে তার ওপর অত্যাচার করত এবং তারপর নিজেকেও গুলি করে। শেষে যখন জোডির পালা আসে, তখন তারও সেই ফাঁসির দিনের কথা মনে পড়ে। অর্থাৎ তিনজনই এখন জানে যে তারা মরতে চলেছে এবং কিভাবে মরবে তাও জানে, কিন্তু এখনও তারা মরেনি। তার মানে এই তিনজন তাদের অতীত পরিবর্তন করতে পারে। এই কারণে টম তাদের সঙ্গে সঙ্গে সেই জার্মান বাংকারে নিয়ে যায়, কারণ তার বিশ্বাস ছিল যে এই সব কিছু হ্যান্সম্যানের মৃত্যুর পরই শুরু হয়েছিল, তাই তাদের সবার আগে তাকে আটকাতে হবে। সামান্থা জানায় যে তার বাবার মৃত্যু 14ই মে পোল্যান্ডে একটি বিমান হামলায় হয়েছিল এবং আজ 14ই মে এবং তারা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও পোল্যান্ড, অর্থাৎ তাদের কাছে সুযোগ আছে। টম বুদ্ধি খাটিয়ে বলে যে যদি হ্যান্সম্যানের মৃত্যু না হয় তাহলে তার স্ত্রী অর্থাৎ সামান্থা দ্বিতীয় বিয়ে করবে না, যার মানে সে বাড়িতে থাকবে এবং তখন সে সামান্থাকে প্রসব বেদনার সময় হাসপাতালে নিয়ে যেতে পারবে। তাই সে সঙ্গে সঙ্গে হ্যান্সম্যানকে খুঁজতে বেরিয়ে পড়ে, যে কেবিনে রেডিওতে সংযোগ স্থাপনের চেষ্টা করছিল কিন্তু সেটা খারাপ ছিল। তখন সামান্থা তাকে বিমান হামলার কথা জানায়, কিন্তু সে তার কথা না শুনে পালাতে শুরু করে। তখন টম তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু এর মধ্যে একটি ভয়ঙ্কর ভুল হয়ে যায়। হ্যান্সম্যান গুলি চালিয়ে দেয়, যা সরাসরি জোডির গায়ে লাগে। সে তো পালিয়ে যায়, কিন্তু এরা দুজনে আহত জোডিকে নিয়ে কেবিনে আসে। এখন টম খুব চিন্তিত ছিল, কারণ যদি জোডি মারা যায় তাহলে সে কখনোই জন্ম নেবে না। আমাকে এখানে তাকে কোনোভাবে আটকাতে হবে, এই বলে সে হ্যান্সম্যানকে ধরতে চলে যায়। এদিকে সামান্থা তার মেয়েকে বাঁচিয়ে রাখার পুরি চেষ্টা করে। তাই ঈশ্বর কখনো কোনো মানুষকে এই শক্তি দেননি যে সে নিজের অতীত ও ভবিষ্যৎ দেখতে পারে, নইলে সে প্রকৃতির তৈরি জিনিস নিয়ে ছেড়ছাড় শুরু করে দেবে, যার পরিণতি খুব ভয়ানক হতে পারে। টম হ্যান্সম্যানকে খুঁজে পায়, কিন্তু সে প্রতিবারই তার হাত থেকে পালিয়ে যায়। কিন্তু সে একটি জিনিস লক্ষ্য করে, সে যেখানেই পালাক না কেন বারবার সেই কেবিনের কাছেই ফিরে আসছিল। তাই সেও এখন সেই কেবিনের কাছে চলে যায়, যেখানে দুজনের মুখোমুখি হয়। হ্যান্সম্যান তার ওপর অনেক গুলি চালায়, কিন্তু একটাও গুলি তার গায়ে লাগে না, কারণ এখন টমের অস্তিত্বই শেষ হয়ে যাচ্ছিল। জোডির শেষ নিঃশ্বাসের মতো যেমন যেমন তার আত্মা তার শরীর ছেড়ে যাচ্ছে, টমও নিজের অস্তিত্ব হারাতে শুরু করে। আর তারপর এমন একটি মুহূর্ত আসে যখন সে পুরোপুরি উধাও হয়ে যায়, কারণ জোডি মারা গেছে। কিন্তু এটা দেখে সামান্থা তার বাবার ওপর খুব রেগে যায়। তারা নিজেদের সাথে সাথে তাদের আগামী প্রজন্মের জীবনও কঠিন করে তুলেছে। এত কিছু হওয়ার পর অবশেষে হ্যান্সম্যান তার কথায় বিশ্বাস করে। কিন্তু এখন আর কি হবে? এখন অনেক দেরি হয়ে গেছে। আকাশে রাশিয়ান প্লেন দেখা যাচ্ছে, তাই দুজনেই পালাতে থাকে, কিন্তু বোমা পড়া শুরু হয়ে গেছে, যার ফলে সামান্থাও আহত হয়। কিন্তু তার বাবা তাকে তুলে বাংকারে আনে। এখন ধীরে ধীরে সামান্থারও অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে, কারণ হ্যান্সম্যান নিজেকে বাঁচিয়ে নিয়েছে। সে সেই সময়ে মারা যায়নি যে সময় সে আগে মারা গিয়েছিল, অর্থাৎ এখন সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু একটা জিনিস এখনো বদলাবে না, সেটা কি আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। দৃশ্যটি আবার সেই সময় ফিরে যায় যেখান থেকে গল্প শুরু হয়েছিল, কিন্তু এই সময় জিনিসগুলো অনেক বদলে গেছে। জোডি সেই একই গ্রোসারি স্টোরে যায়, কিন্তু এক ভিন্ন রূপে, একজন ধনী এবং শিক্ষিত মেয়ে হয়ে। কিন্তু যখন সে সেখান থেকে বেরিয়ে আসে, তখন সে কেভিনকে দেখতে পায়, যে তার অন্য গার্লফ্রেন্ডের সাথে একই কাজ করতে যাচ্ছিল, কিন্তু এক নতুন গার্লফ্রেন্ডের সাথে।
এর মানে টম কখনোই জন্ম নেবে না, কারণ জোডি আর কেভিন কখনোই মিলিত হয়নি। আর এমনটা হয়েছে কারণ সামান্থা এখনো বেঁচে আছে, যাকে আমরা পরের দৃশ্যে দেখি, যার হাতে তার বাবার চিতাভস্য আছে, যাকে সে 1964 সালে সম্মানের সাথে শ্রদ্ধাঞ্জলি দিয়েছিল। শেষে আমরা আবার সেই দোকানে দেখি যেখানে কেভিনের নতুন বন্ধু অ্যামেলি সব লুট করে নিয়েছে, কিন্তু শেষে তার লোভও শেষ হয়নি এবং তার নজর ক্যাশিয়ারের পেছনে রাখা বাক্সের ওপর পড়ে। সে তাকে খুলতে বলে, কিন্তু ক্যাশিয়ার তাকে সতর্ক করে যে যদি সে ভেতরে যায় তাহলে আর কিছু ঠিক করা যাবে না, কিন্তু সে মানে না এবং বুম, একটি গুলি চলে, যার সাথেই গল্পের এখানেই শেষ হয়। বন্ধুরা, এটি একটি অসাধারণ গল্প যা আমাদের এবং আপনাদের মস্তিষ্ক পুরোপুরি ঘুরিয়ে দেয়। তো গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে দেখা হবে। দেখার জন্য অনেক ধন্যবাদ। বিদায়।